সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ধর্মঘটের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রত্যয় স্কিম প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি সহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালনের ঘোষণা দেন। যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি জানাবেন? নাজনীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে যে সর্বাত্মক কর্মবিরতি চলছে, এর ফলে দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয় মূলত অচল হয়ে পড়েছে। আমি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছি এবং এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো ধরনের ক্লাস হয়নি, কোনো পরীক্ষা হয়নি এবং কোনো ধরনের এর বাইরে যে প্রশাসনিক কর্মকাণ্ড আছে, অন্যান্য একাডেমিক কর্মকাণ্ড আছে, সেসব অনুষ্ঠিত হয়নি। গতকালকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলন থেকে তারা স্পষ্ট করে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ঠিক কী কী কাজ বন্ধ থাকবে। তাদের ওই সর্বাত্মক কর্মবিরতির মধ্যে সব ধরনের কর্মকাণ্ড তারা অন্তর্ভুক্ত করেছেন। আজকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে বিভিন্ন সেমিনার যে লাইব্রেরিগুলো ছিল, সেই লাইব্রেরিগুলোর দরজা পর্যন্ত খোলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের এর বাইরে ল্যাব গবেষণাগার যেগুলো আছে, সেই ল্যাব গবেষণাগার খোলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন যেটি আছে, সেই প্রশাসনিক ভবন খোলা হয়নি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস পরীক্ষার বাইরে একাডেমিক কাজের অংশ হিসেবে যে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, সেই প্রশ্নপত্র প্রণয়নের যে কাজ আছে, যে বিভিন্ন ধরনের সভা সমাবেশ, বিভিন্ন ধরনের সভা শিক্ষকদেরকে করতে হয়, একাডেমিক কাউন্সিলের সভা সহ শুরু করে অন্যান্য যে সভা করতে হয়, সেই ধরনের কোনো সভাও তারা এখন পর্যন্ত করেননি। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কারোর সঙ্গে কথা বলতে পারিনি। কিছুক্ষণ পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেন, এমন একটি খবর আমাদের কাছে রয়েছে। সে সময় আমরা জানতে পারবো আসলে তাদের পরবর্তী কোনো নির্দেশনা বা পরবর্তী কোনো কর্মসূচি থাকে কিনা। কিন্তু গতকালকের যে সংবাদ সম্মেলনটি তারা করেছিলেন, সেখান থেকে স্পষ্ট করে বলেছেন তাদের যে দাবি, 3 দফা তারা দাবি দিয়েছিলেন। 3 দফা দাবি হচ্ছে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে প্রত্যাহার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে সুপার গ্রেডে নিয়ে যেতে হবে। এই 3টি দাবি পূরণ না করা হলে, পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে সর্বাত্মক কর্মবিরতি, তাদের যে সর্বাত্মক ধর্মঘট রয়েছে, এই সর্বাত্মক ধর্মঘট থেকে তারা সরে আসবেন না, এটি চলতে থাকবে। নাজরিন, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জে ফের বন্যা দেখা দিয়েছে। অবনতি হচ্ছে নিচু এলাকা জলাবদ্ধতা, এতে নতুন করে দুর্ভোগে বানভাসীরা। সিলেটে নদ নদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে নিচু এলাকা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে বন্যা আতঙ্কে সুনামগঞ্জবাসী। ভারী বৃষ্টিপাত আর ঢলের পানিতে হু হু করে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। এতে যেসব স্থানে বন্যার পানি কমে স্বাভাবিক হতে শুরু করেছিল, সেসব এলাকা পুনরায় তলিয়ে যাচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকটা দিয়ে ঢলের পানি আঞ্চলিক সড়ক লোকালয়ে ঢুকছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনারপুর নামক স্থান ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সদর উপজেলার তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। টিনের বেড়া আছে, আর তারপরে পানি বর্তমানে এখানে আমরা বিগত করবো না, নিয়ে থেকে বড় পানি ওই জায়গা বাড়তেছে, পানি এখন পানি বাড়াত, পানি খুব সুতো বেশি গেছে। সপ্তাহ 10 দিন পরে আবার এই যে বন্যা শুরু হচ্ছে। এই মর্মে যদি সরকার যদি নদীকরণের একটা এই উদ্যোগ নিত, তাহলে আমাদের এই সুনামগঞ্জবাসীর জন্য বিরাট উপকার। এদিকে টানা বৃষ্টির কারণে সিলেটে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে। বানের পানিতে নিচু এলাকা তলিয়ে গেছে, বেড়েছে সুরমা নদীর পানি,
কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৭২ ঘন্টা সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির অবনতির সাথে ভূমিধসের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সিলেটের পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, বৃষ্টি হওয়াতে আবারও পানি বাড়ছে, তো নতুন করে পানি বাড়াতে সর্বশেষ অবস্থা কি দেখছেন? নাজনীন, আসলে কুশিয়ারা নদীর পানি গতকাল থেকে বাড়ছিল। আজ সুরমা নদীর পানিও একটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে এবং যেটি বলা হচ্ছিল যে দুদফা বলা হচ্ছিল যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৭২ ঘন্টা, এবং আজ গতকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালের ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ৩ ঘন্টায় প্রায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সিলেটের যে পানিটা নেমে আসে মূলত ভারতের উজান থেকে, ভারতের মেঘালয়, আসাম পাহাড় থেকে, মূলত সেই পাহাড়ে কিন্তু আজকে আমরা চেরাপুঞ্জি এলাকায়, যেটি ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ২৪ ঘন্টায়, যেটি কিন্তু আসলে অনেক বেশি, এবং তার প্রভাবেই কিন্তু মূলত এই নদীতে পানি বাড়ছে, যার কারণে সিলেটের প্রধান নদী সুরমার পানি সেরকম বাড়ছে না, কিন্তু কুশিয়ার পানি খুব দ্রুতই বাড়ছে এবং নতুন এলাকা প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এর মধ্যে ২টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে নদীর পানি, এবং আরও ৪৮ ঘন্টা কিন্তু এখনও বাকি রয়েছে আবহাওয়া দপ্তরের দেওয়া সতর্কতা মতে যে আরও ৪৮ ঘন্টা ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এই বৃষ্টিপাত হলে কিন্তু তৃতীয় দফার বন্যার যে কথা বলা হচ্ছে, আসলে বন্যা এখনও চলমান, প্রায় ৭.৫ লাখ মানুষ এখনও কিন্তু সিলেট জেলায় পানিবন্দী আছেন। এর উপরে আসলে দীর্ঘস্থায়ী বন্যাকে আরও দীর্ঘস্থায়ী করার একটি ঝুঁকি তৈরি হচ্ছে যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে। এখন কিছুক্ষণের জন্য বিরাম আছে বৃষ্টিতে, কিন্তু আকাশে মেঘ আছে এবং দেখা যাচ্ছে আকাশ বেশ পরিষ্কার, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা চলছে কিন্তু গত ১ সপ্তাহ ধরে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেহেতু গত ২ দফার বন্যায় প্রায় ২০ থেকে ২৫ জায়গায় যে বন্যা প্রতিরোধ বাঁধ আছে সেটি ভেঙে যাওয়ার কারণে নতুন করে যদি আবার নদীর পানি বৃদ্ধি হয় বা বিপদসীমার অতিক্রম করে সবগুলো নদীর পানি, তাহলে কিন্তু বিস্তীর্ণ জনপদ আবার নতুন করে প্লাবিত হবে। এবং প্লাবিত হলে যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে পানি নেমে যেতে দীর্ঘ সময় লাগছে, মানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মুখে পড়ছে সিলেট। এবং আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড সবাই বলছেন যে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু তৃতীয় দফা বন্যার ভয়াবহ বন্যার মুখে পড়তে যাচ্ছে সিলেট। যদি বৃষ্টিপাত কমে আসে তাহলে অবস্থার উন্নতি হবে। নাজদিন, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বন্ধ আছে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এ কারণে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে। তবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিক হওয়ার কারণে এমনিতেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। শিক্ষকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কোনো ক্লাস হয়নি। সকাল থেকে অবস্থান ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের যে অবনমনীয় করা হয়েছে, আমাদের যে অপমান করা হয়েছে, সেটার থেকে পরিত্রাণ হবে। সরকার প্রধানকে এবং মাননীয় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী সবাইকে আমি আহ্বান জানাবো এবং বিনীত অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের যৌক্তিক দাবি মেনে নেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, আমরা জেনেছি যে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি করছেন শিক্ষকরা, তো এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমরা জানতে চাই সেটি। লীনা, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমি অবস্থান করছি। এখানে কোনো ধরনের ক্লাস হয়নি, কোনো ধরনের পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার বন্ধ, বিশ্ববিদ্যালয়ের যে সেমিনার রয়েছে সেগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিগুলো বন্ধ রয়েছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রম, রেজিস্ট্রার বিল্ডিং রয়েছে, সেই ভবনগুলোর যত কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। একটু আগে এখানে শিক্ষকরা অবস্থান নিয়েছিলেন, 1 ঘন্টার মতো তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখান থেকে তারা স্পষ্ট করে জানিয়েছেন যদি সরকার তাদের যে সিদ্ধান্ত প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত সেটি থেকে সরে না আসে, তাহলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ফেডারেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পাবলিক শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব তিনি আমাদেরকে বলেছেন যদি সরকার আলোচনার উদ্যোগ না নেয় সেক্ষেত্রে এই আন্দোলন অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হবে। সেই ক্ষতি তারা পরবর্তী সময়ে অনলাইন ক্লাস, মেকআপ ক্লাসের মাধ্যমে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এমনটি ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির সবশেষ খবর। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধভাবে আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু চোরাচালান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তা কোটি টাকা দাম হাঁকিয়ে বিক্রির বিষয়ে দুপুরে দুদকের একটি দল অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। অভিযান চলাকালে জব্দ করা হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় কেন্দ্রীয় গরু প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনিরুল ইসলামের সাথে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা। বাংলাদেশ সফরে আসা ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে নৌ সদর দফতরে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নৌবাহিনী প্রধান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করার বিষয়েও আলোচনা করেন তারা। এর আগে ভারতীয় নৌবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অ্যাডমিরাল ত্রিপাঠী বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন। 6 দিনের সফর শেষে আগামী 5 জুলাই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জে ফের বন্যা দেখা দিয়েছে। নিচু এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এতে নতুন করে দুর্ভোগে বানভাসীরা। সিলেটে নদ নদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে নিচু এলাকা। 3 পার্বত্য জেলা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাতার ঢলের পানিতে হুহু করে বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি। আগের বন্যার পানি কমতে না কমতেই নতুন করে বানের পানিতে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটা নদী দিয়ে ঢলের পানি আঞ্চলিক সড়ক লোকালয়ে ঢুকছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টিনের বেড়া আছে আর তারপরে পানি বর্তমানে এখানে বাড়তেছে এখন পানি বাড়াত পানি খুব সুতো বেশি গেছে। সপ্তাহ 10 দিন পরে আবার এই যে বন্যা শুরু হচ্ছে। এই মর্মে যদি সরকার নদীকরণের একটা উদ্যোগ নিত, তাহলে আমাদের এই সুনামগঞ্জবাসীর জন্য বিরাট উপকার। টানা বৃষ্টির কারণে ক্রমেই অবনতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। বানের পানিতে নিচু এলাকা তলিয়ে গেছে, বেড়েছে সুরমা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি ফেন্সুগঞ্জ ও কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে সড়কে মাটি জমে বিপজ্জনক হয়ে পড়েছে পাহাড়ের সড়কগুলো। প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন, পৌরসভা ও ফায়ার সার্ভিস মাইকিং করছে। পরিস্থিতি মোকাবেলায় 207টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। খাগড়াছড়িতেও ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ভারী বৃষ্টিতে মহলছড়ির 24 মাইল এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলে রাঙামাটির সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আবারও তো পানি বৃদ্ধি পেয়েছে, প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জোসেন্তা, আপনি যদি খেয়াল করেন আমার পেছনে যে সড়কটি দেখছেন এটি সুনামগঞ্জ শহরের একদম শহরতলি এবং এই সড়কটি তাহিরপুর পর্যন্ত গেছে এবং এই সড়কে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে এখন হাওরে পড়ছে, মানে লোকালয়ে ঢুকছে। আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এর মধ্যে যতটুকু বন্যার প্রস্তুতি আছে সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু জোসেন্তা, আমাদের যে গত 5 দিন আগে যে বন্যা গেছে সেই বন্যার থেকে এখনো মানুষজন তাদের আশ্রয় কেন্দ্র থেকে তাদের ঘরে ফিরতে পারেনি। তাদের বাড়ি ঘরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি দেখারও তাদের সুযোগ হয়নি এবং মানুষজন হাওর পাড়ের এবং পৌর শহরের অনেক জায়গায় এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে এই বন্যার পানি এসে অনেকটাই ভয় আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সুনামগঞ্জে যারা একতলার মানুষ আছেন তারা অনেকটাই আতঙ্কে আছেন, কারণ কয়দিন আগে মাত্র পানি নেমেছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, আবারও বন্যার পানি আসছে। একই সাথে সুনামগঞ্জের 11 উপজেলায় এখন বন্যায় আতঙ্ক দেখা দিয়েছে। আর জোসেন্তা, সুনামগঞ্জের সীমান্ত এলাকা দোয়ারা বাজারের আমি খবর নিয়েছি লক্ষ্মীপুর সুরমা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে বন্যার পানি নিচে তলিয়ে গেছে। একই সাথে তাহিরপুরের যে জাদুকাটা নদীর আশেপাশে যতগুলি গ্রাম আছে বেশিরভাগ গ্রামই এখন পানির তলে নিচে তলিয়ে আছে। একইভাবে সুনামগঞ্জ পৌর শহরের অনেক জায়গায় পানি ঢুকে পড়েছে। তো জোসেন্তা, যতই সময় গড়াচ্ছে আজকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত বোঝা যাবে যে বন্যার পানি কতটা ভয়াবহ হবে এবং সুনামগঞ্জের মানুষ কতটা দুর্ভোগ পোয়াবেন। জোসেন্তা, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি সরকারি সিদ্ধান্ত বাতিল সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। শিক্ষক নেতারা বলছেন সরকার আলোচনার উদ্যোগ না নিলে দীর্ঘস্থায়ী হবে আন্দোলন। নূর হোসেনের রিপোর্ট। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে নিয়ে আলাদা বেতন স্কেল নির্ধারণ এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করার দাবিতে এই কর্মবিরতি। শিক্ষক সমিতিগুলোর সংগঠন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে দেশের 35টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এই কর্মবিরতিতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সব বিশ্ববিদ্যালয় শিক্ষকরা 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষক নেতারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মেধাবী প্রজ্ঞাবান গুণীরা স্বল্প বেতনের চাকরি জেনেই আসেন, সেখানে বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন। এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? এটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক, হঠকারিতামূলক, আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা, মেধা শূন্য করার অপচেষ্টা। আমরা দাবি আদায় না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর মধ্যে যদি কোনো ধরনের কিছু মানে কথা বলতে হয় বা কোনো সংশোধন বিশোধন করতে হয়, আমাদের ফেডারেশন আছে, আমার ফেডারেশনের মাধ্যমে আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা করব। তবে সরকার থেকে আমরা কোনো আশ্বাস না পেলে, সরকার থেকে কোনো আলাপ আলোচনা না হলে আমাদের আন্দোলন, চলমান আন্দোলন যেভাবে আছে সেভাবে চলবে। অন্যদিকে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা, সেমিনার, লাইব্রেরি বন্ধ হওয়ায় কিছুটা অনিশ্চয়তায় পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমাদের ক্লাস পরীক্ষা অফ, তাই আমাদের হবে এটা কি? আমাদের যারা পড়ালেখা করতেছেন, লাইব্রেরিতে নিয়মিত আসা যাওয়া করেন, তাদের পড়ালেখা অফ। আমরা বর্তমানে প্রথম বর্ষে অধ্যয়ন করছি, তো সেক্ষেত্রে আমাদের ইচ্ছা ছিল পুজোর ছুটির আগে আমরা হয়তো আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা শেষ করে দ্বিতীয় বর্ষে যাব, কিন্তু আমরা আসলে ওভাবে মনে হয় না এখন আর কভার করতে পারবো। সরকারের হস্তক্ষেপে দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়েই আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া ও মোনাজাত শেষে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মির্জা ফখরুল। অভিযোগ করেন, ভারতের সাথে করা চুক্তি নিয়ে সরকার জনগণের কাছে মিথ্যাচার করছে। হবে না, এখানে তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কখনো সত্য কথা বলেন, সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তারা বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেরো সেটাই হচ্ছে প্রধান। হলি আর্টিসানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হলি আর্টিসানের বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির প্রত্যয় ব্যক্ত করে আইনজীবী ফোরাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই দুই দেশের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, ভারতের সাথে চুক্তি নয়, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা কূটনীতির সে ভাষা বোঝে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সাথে এবার সব সমঝোতা স্মারক হয়েছে, চুক্তি নয়। বিএনপি নেতারা কথায় কথায় ভারতের বিরোধিতা করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বন্ধুত্ব আছে বলেই তিস্তা নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। অবিশ্বাস আর সন্দেহ হলে আলোচনায় অগ্রগতি হয় না। অবিশ্বাস, সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব না থাকলে ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, বন্ধুত্ব থাকলে আলাপ আলোচনা। এবারও আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আলাপ আলোচনা করেছে। যেসব সমস্যা বাস্তবায়ন হয়নি সেগুলো ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ করছে তারেক জিয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব দুর্নীতিবাজের বিচার করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। লুটপাট করে লন্ডনে বসে আরাম আয়েশ করছো, তারেক রহমান খেলা আবার। শেখ হাসিনা বলেছে, আগে যারা দুর্নীতি করেছে, এখন যারা দুর্নীতি করছে কারো রেহাই না, সব দুর্নীতি বিচার হবে দুর্নীতির বিরুদ্ধে। জিনিসপত্রের দাম কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে কাদের আরও বলেন, গরিব মানুষ যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে সেজন্য এত বড় বাজেট দিয়েছে সরকার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা ও কল্পিত তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ভারত সফরে হওয়া সমঝোতা স্মারক নিয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ক্ষেত্র বিশেষে মূলধারার গণমাধ্যমও ভুল তথ্য দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ভারতের ট্রেন বাংলাদেশে প্রবেশ করলে এদেশের আইন অনুযায়ীই চলবে। বাংলাদেশের ট্রেনের ক্ষেত্রেও তাই প্রযোজ্য বলে জানান তিনি। আর আওয়ামী লীগ নয়, বিএনপির পররাষ্ট্র নীতি নতজানু বলেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর তারা মিষ্টি বিতরণ করেছিলেন। ক্ষমতায় থাকতে তিস্তা প্রসঙ্গ তোলেননি ও গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে 2001-এ ক্ষমতায় এসেছিল বলেও জানান মোহাম্মদ আলী আরাফাত। বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। অনলাইনে একটা গণমাধ্যমে বলছে বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন এক প্রান্ত থেকে এক প্রান্ত যাবে। তাহলে সমঝোতা স্মারকে তো এটাও আছে যে বাংলাদেশের ট্রেনও তো ভারতের বুক চিরে নেপালে যাবে, তো এটাও তো হেডলাইন হতে পারতো যে বাংলাদেশের ট্রেন ভারতের বুক চিরে নেপাল ভুটানে যাবে, তো এটা করলেন না কেন? দুর্নীতি প্রমাণিত হবার পর ছাড় দেবার কোনো উদাহরণ নেই ও সরকারে থাকা সবাই যে দুর্নীতির বিরুদ্ধে তা স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বিকেলে সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া স্বচ্ছতার সাথে ও যথাযথ নজরদারি করে বাজেট বাস্তবায়নে সবাইকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ সময় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 থেকে নিজের নাম বাদ দিয়ে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 করতে বলেন প্রধানমন্ত্রী। অনুমোদন দেয়া হয় রপ্তানি নীতি 2024 থেকে 2027-এর খসড়ারও। আর বাজেট পাশের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নের জন্য নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবকে সবাইকে বলেছেন যে এদিকে সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। এ সময় সম্প্রতি আলোচনায় থাকা কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ, হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। কোনো একটা জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়েছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম আমি আমার নজর যদি আনেন তাহলে আমি সেটাকে আবার দুর্নীতির ব্যবস্থা করব। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে সেতু বিভাগের আওতায় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ছাগল কাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধভাবে আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু চোরাচালান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা বিক্রির বিষয়ে দুপুরে দুদকের একটি দল অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদেক অ্যাগ্রো খামারে। এদিকে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করেছেন এক আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। এক ছাগল সবকিছু তছনছ করে দিয়েছে ভ্যাট কর্মকর্তা মতিউর রহমানের। ইতোমধ্যে তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবার সেই আলোচিত ছাগলের মালিক সাদিক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা গরু হজরত শাহজালাল বিমানবন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা। সেই গরু সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে রাখা হয়। সরকারি প্রতিষ্ঠান থেকে নিলামের নামে কিভাবে আবার গরুগুলো সাদিক এগ্রোতে, সেই তথ্য অনুসন্ধানে এবার সাভারে দুর্নীতি দমন কমিশন। নিলাম সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদকের কর্মকর্তারা।
পরে সাভারের ফাকুর্তায় সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদকের ওই টিমটি। এখানে আমরা পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। সিজ করছে, ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে, ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি, এবং এগুলো আমরা সিজ করছি, নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমরা কার্যক্রম পরিচালনা করব। ছাগলকাণ্ড ছাড়াও দুর্নীতির মহোৎসবে মেতেছিলেন এমন কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ওয়াহিদা রহমান ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টেনে ধরতে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি। কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দ্য গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না। তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো, আমাদের রাজুক কী করছে? বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী এই আইনজীবী। এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিতে মানুষের অন্তহীন দুর্ভোগ ছিল ঢাকার বিভিন্ন প্রান্তে। এ কারণে অফিস, হাসপাতালগামী মানুষ থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের বিড়ম্বনার মুখে পড়তে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী 3 দিন প্রবল বর্ষণে তলিয়ে যেতে পারে সিলেট সহ আশেপাশের এলাকা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। প্রবল বৃষ্টিতে যানবাহনের সংকট, হাসপাতালে পৌঁছানোর আগেই কাক ভেজা হয়ে পথে অপেক্ষা এই দম্পতির। ঢাকায় 43 মিলিমিটার বৃষ্টিতে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাচ্চা অসুস্থ, ওকে নিয়ে হসপিটাল গেলাম, ওখান থেকে আবার বাসায় ফিরতেছি, এই যে বৃষ্টির জন্য যেতে পারতেছি না, সমস্যা। আর পিজিতে গেছিলাম আপনার ডাক্তারে ডিটিপি পরীক্ষা করানোর জন্য, ওইখানে যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, এখন আসার সময় বৃষ্টির কারণে আমরা এখন বাসা যেতে কষ্ট হচ্ছে আর কি। নিম্নবিত্তের মানুষ উপার্জনের অবলম্বন নিয়ে ফুটপাতে নামলেও বিক্রিতে ভাটা। কর্মমুখর দিন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস অথবা নির্ধারিত গন্তব্যে ছুটে চলাদের ভোগান্তির ভিন্ন ভিন্ন গল্প ছিল। বৃষ্টির কারণে অনেক দোকানদার বন্ধ আছে, আমরা দু একজন দোকান খুলছি, তাও মানুষ যাতায়াত করে না বৃষ্টির কারণে। কি করুন, বেচা কিনেও কম। বৃষ্টি না হলে তো চলার সমস্যা, এখন বৃষ্টি মোটরসাইকেল তার বৃষ্টি মানে চালানো সম্ভব না। কাগজপত্র থাকে, অনেক জিনিসপত্র থাকে, এগুলো ভিজে যায়। আদার্স মানে গাড়ি ঘোড়া চলে কম বৃষ্টিতে। প্রয়োজনে রিক্সার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো যাওয়া যায় না রিক্সাতে। আবহাওয়া অফিস জানাচ্ছে, লঘুচাপ না থাকলেও মুষলধারে বৃষ্টি হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে। সিলেট, চট্টগ্রাম সহ পাহাড়ি এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কার কথা জানান তিনি। আষাঢ় মাসে বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এই সময় যখন মৌসুমী বায়ু সক্রিয় থাকে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পায় যায়। বাতাসে যে জল কণাগুলো থাকে সেই জল কণাগুলো সূর্যের কিরণে উত্তপ্ত থাকে, বিদায় কিন্তু আসলে বৃষ্টি থাকা সত্ত্বেও কিন্তু যখন বৃষ্টি না থাকে তখনই কিন্তু মানুষের ভিতরে যে অস্বস্তির যে ভাব, সেই ভাবটা থেকে যায়। তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি না এখন। চিরচেনা রাজধানীতে গণপরিবহনের সংখ্যা ছিল কম, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলাবদ্ধতা ছিল। দিনভর বৃষ্টিতে নাগরিক জীবনের ভোগান্তির মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আলটিমেটাম শেষ হওয়ায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া আদেশের প্রতিবাদে আবারও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন পুনর্বহাল, সব গ্রেডের সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠী ছাড়া অন্য সব কোটা বাতিল সহ 4 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামীকাল 2টায় রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেন শিক্ষার্থীরা।
শিক্ষকদের আন্দোলনের মধ্যে 103তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতি চিরন্তন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টিএসসির পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। এ সময় উদ্ভাবন ও গবেষণাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক অঙ্গনে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। পরে টিএসসি অডিটোরিয়ামে তরুণদের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, যে বিশ্ববিদ্যালয় এই জাতিকে একটি আত্মমর্যাদাশীল এবং সমৃদ্ধ জাতিতে পরিণত করবে। এখন আমাদের কাজ শিক্ষা মানচিত্রে বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাকর প্রতিষ্ঠানে, মর্যাদাকর উচ্চতায় উপনীত করা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানে না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।